আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো সনি 5 মার্ক 3 নিয়ে। অর্থাৎ এটি একটি প্রিয়ন ডিভাইস যেটি বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এবং মোটামুটি অ্যারাউন্ড 22 থেকে 23 হাজার টাকার মধ্যেই এই ফোনটি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে 22 থেকে 23 হাজার টাকায় এই 2024-এর সময় এসে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা, এই ফোনে কি কি স্পেশাল ফিচার রয়েছে এবং কি কি ড্রব্যাক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সব বিষয় নিয়ে কথা বলবো এবং এই ফোনটির ডিটেলস একদম রিভিউ করব। তো বন্ধু, যারা ভাবছিলেন এই ফোনটি কিনবেন বা যারা ভাবছেন এই ফোনটি কেনা যায় কিনা, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে। এবং এই ফোনের গেমিং পারফরমেন্স কেমন, ওয়াটারপ্রুফিং ব্যাপারটা কেমন, বা ওয়াটারপ্রুফ রয়েছে কিনা, বা থাকলেও সেটা কতটুকু উপযোগ্য, পানির মধ্যে ডুব দিয়ে ছবি তুলতে পারবেন কিনা, সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলুন মেন ভিডিওতে জাম্প করা যাক। এই হচ্ছে আমাদের ডিভাইস সনি 5 মার্ক 3। তো ফোনটি দেখতে যতটা সুন্দর এবং হাতে ধরেও ফিল কিন্তু অস্থির। তো এই ফোনটি নিয়েই আজকে সম্পূর্ণ কথা হবে এবং ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এটি রিভিউ করার আগে আমার হাত থেকে বেশ কয়েকবার আছাড় খেয়েছিল এবং আছাড় খাওয়ার পরেও কোনো ডেন্ট বা কোনো কিছুই আসে নাই। ইভেন এখন পর্যন্ত কোনো ক্র্যাক বা স্ক্র্যাচ কোনো কিছুই আমি খেয়াল করি নাই। তো চলুন এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে সবার প্রথমে দেখে নেওয়া যাক। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইড তৈরি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দেওয়া, এবং যে ফ্রেমটি রয়েছে সেটি অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং আমাদের হাতে যে কালারটি অ্যাভেলেবেল এসেছে এটি হচ্ছে ব্ল্যাক কালারের, এবং পেছনে ম্যাট ফিনিশ দেওয়ার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসলে এটাতে লাগবে না, বা সহজে এই ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। গ্রিপ যথেষ্ট ভালো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ফোনের ইন্টারন্যাশনাল যে রিভিউগুলো দেখেছি সেখানে ব্যাক সাইড ছিল গ্লসি, কিন্তু আপনার কাছে ম্যাট কেন? ঘটনা হচ্ছে বাংলাদেশে এই ফোনটির যে ইউনিটগুলো অ্যাভেলেবেল আছে সেই ইউনিটগুলো কিন্তু থাইল্যান্ডের 5 মার্ক 3। তো এই ভ্যারাইন্টের মধ্যে ব্যাক শেল বা পেছনের যে কর্নিং গরিলা গ্লাস 6 এর যে গ্লাস প্যানেলটা দেওয়া, এটি কিন্তু ম্যাট ফিনিশে এসেছে, যেটি আনাদার প্লাস পয়েন্ট আমাদের জন্য। এই ফোনটি ধরে যতটা মজা, এবং এই ফোনের ওয়েট ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর। অর্থাৎ 167 গ্রামের একটি ফোন, যার ফ্রেমটি রাখা হয়েছে মেটালের। তারপরে আমি বলবো বেশ হালকা এবং ধরে বেশ ফিলটা আমি ভালো পাচ্ছি অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে। আর ফ্রন্ট রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। তো এরপরে যদি দেখতে যাই তাহলে একদম ফোনের ওপরে এবং নিচে খেয়াল করলে একটু চিনগুলো একটু বড় দেখতে পারবেন। তো বড় চিন হওয়ার পেছনে অবশ্যই কারণ আছে, বড় চিনের মধ্যে অনেক কিছু তারা ইন্টিগ্রেশন করেছে। আর যেহেতু এই ফোনের স্পিকার গ্রিল নিচে এবং ওপরে নাই, ডিসপ্লের এই সাইড দিয়ে, অর্থাৎ ডিসপ্লের ওপরে এবং নিচের পাশে, সেহেতু ওপরে একটু জায়গা না রাখলে তাদের আসলে এই যে স্পিকারগুলো এগুলোর ইমপ্লান্টেশন করতে একটু প্রবলেম হয়ে যেত। এবং ক্যামেরা দেওয়া হয়েছে এখানে, এখানে অনেকগুলো সেন্সর তারা ইউজ করেছে, যার কারণে তাদের প্লেসগুলো দরকার হয়েছে। কিন্তু হ্যাঁ, যদি তারা চেষ্টা করতো তাহলে অবশ্যই ডিসপ্লের নিচেও এই সেন্সরগুলো দেওয়া যায়, অন্যান্য ফোনে যেরকম দেওয়া হয়। এরপর যদি কথা বলি পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তাহলে রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার, তার ঠিক একটু নিচে কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যার টাচ রেসপন্স এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক যথেষ্ট ফাস্ট। মানে জাস্ট যদি আনলক করা থাকে বা প্রেস করা থাকে এক টাচে কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তার একটু নিচে আসলে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। তো আমার কাছে মনে হচ্ছে এইটা আসলে খুব একটা দরকার নাই। বাট হ্যাঁ, যাদের চোখের দৃষ্টি ক্ষমতা অনেক কমে গিয়েছে, তারা কিন্তু যারা ফোনে ভয়েস টু টক ফোনের ইউজ করে তাদের ক্ষেত্রে এটা বেস্ট একটা অপশন। এখানে জাস্ট একটা প্রেস করে অর্ডার করলে সেটা কিন্তু আপনার ফোন ফলো করবে, অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা এখন জি মিনিতে কনভার্ট হয়ে গেছে সেই জি মিনি কাজ করবে। তার ঠিক নিচে এই জায়গাটা আসলে ক্যামেরার শাটার বাটন, অর্থাৎ প্রফেশনাল ক্যামেরা যেহেতু তারা এখানে দিয়েছে, প্রফেশনাল সেটআপ দিয়েছে, সেহেতু প্রফেশনালিজম ধরে রাখার জন্য এখানে কিন্তু শাটার বাটন রয়েছে, যেটা হালকা প্রেস করলে ফোকাস নিবে এবং ফুল প্রেস করলে সেটা ফটো ক্লিক করবে বা ভিডিও ক্লিক করবে। ক্যামেরাতে নর্মালি যারা সনি ক্যামেরা ইউজ করেন বা যারা ডিএসএলআর ইউজ করেন তারা এই ফিচারটা সম্পর্কে অবগত। তো এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এবার যদি
লেফট সাইডে দেখি, লেফট সাইডে একটা সিম ট্রে রয়েছে যেখানে আপনারা একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো 2024 সালে এসে কিন্তু ফোনের মধ্যে মেমোরি কার্ড ইউজ করার অপশন অনেক কমে গিয়েছে এবং বেশিরভাগ ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই অপশনটা নাই। তো এখানে আপনারা 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ডেবল করে ইউজ করতে পারবেন। এবং ওপরের সাইডে যদি দেখি, এখানে একটি 3.5 mm অডিও হেডফোন জ্যাক রয়েছে, যেটি আনাদার গুড পয়েন্ট, কারণ এখনকার যুগে যত ফ্ল্যাগশিপ ফোনই আসছে না কেন তারা এই 3.5 mm জ্যাকটা দিচ্ছে না ভাই। আর ডান পাশে খেয়াল করলে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেখা যাবে বা মাইক দেখা যাবে। এবং যদি একদম নিচের সাইডে চলে আসি, তাহলে এখানে প্রথমে চোখে বাঁধবে আপনার মেইন মাইক্রোফোন, তারপর দেখতে পারবেন ইউএসবি টাইপ সি পোর্ট, এবং যেটা যথেষ্ট ফাস্ট ডাটা ট্রান্সমিশন করতে পারে। আর তাছাড়া আর কোনো পোর্টস অ্যান্ড বাটন নাই। এবার যদি ব্যাক সাইডে চলে আসি, এর রেয়ারে রয়েছে 3টি ক্যামেরা সেটআপ, ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটা মেন 12 মেগাপিক্সেল সেটআপ, তারপর রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং সবার লাস্টে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ লেন্স। টেলিফোটো পেরিস্কোপ লেন্স, হ্যাঁ ঠিক আছে। তো টেলিফোটো পেরিস্কোপ লেন্স, অনেকেই হয়তো এখন ভাবছেন যে এই ফোনটি দিয়ে তাহলে মুন ফটোগ্রাফি করা যাবে, চাঁদের ছবি তোলা যাবে, পাশের বাড়ির বিল্ডিং এর জানালায় উকি মারা যাবে। তো সেরকম কিছু না, এটা জাস্ট পোর্ট্রেট মোডে খুব ভালো কোয়ালিটিফুল ছবি তোলার জন্য এই লেন্সটাকে দেওয়া হয়েছে, এবং যেটি খুবই ভালো ওয়ার্ক করেছে। আর যেহেতু সনির ফোনগুলো ক্যামেরা টার্গেট করে তৈরি করা হয়, সেহেতু অবশ্যই বেটার কোয়ালিটি কিছু তারা দিয়েছে। তো তারা যে ডিসপ্লেটা দিয়েছে, এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.1 ইঞ্চির একটি ওএলইডি প্যানেল, যেটি যথেষ্ট যথেষ্ট ক্রিসপ অ্যান্ড ক্লিয়ার ছিল। কন্টেন্ট ওয়াচিং যে এক্সপিরিয়েন্স, সেটি ছিল আনাদার লেভেলের। আর যেহেতু এই ডিসপ্লেটা কিন্তু একটু লম্বাটে টাইপের, অর্থাৎ চওড়া একটু কম, লম্বাটে টাইপ, এক হাতের ওয়ান হ্যান্ড ইউজিবিলিটি যথেষ্ট ভালো এবং ধরে বেশ ভালো গ্রিপ পাওয়া যায়, অর্থাৎ কোনো অশান্তি লাগে না, শান্তি ফিল হয়। এর স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.1, অর্থাৎ বুঝতে পারছেন ওপরে এবং নিচে বেশ কিছুটা চিন রয়েছে। এই ফোনটি কিন্তু IP65 এবং IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে, অর্থাৎ এর মধ্যে কোনো ধুলাবালির কম্পোনেন্ট বা ছোট ছোট ধুলাবালি ঢোকার কোনো চান্স নাই। দ্বিতীয়ত, এটি কিন্তু ওয়াটারপ্রুফিং পাচ্ছেন, এবং এই ওয়াটারপ্রুফিংটা হচ্ছে 1.5 মিটার পানিতে 30 মিনিটের জন্য আপনারা এটাকে ভিজাতে পারবেন বা চোবাতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু এর বেশি টাইম চোবালে বা ভেজালে প্রবলেম হতে পারে, আগেই বলে দিচ্ছি। আর যেহেতু প্রি ওন্ড একটি ডিভাইস, সেহেতু এটিকে না চোবানো বা না ভেজানোটা আসলে আমার মতে বেটার। বাট তারপরেও আমি বেশ টেস্টিং করে দেখেছি এবং সুইমিং পুলে গিয়ে সুইমিং করেছি, এবং এই ফোনটি দিয়ে আন্ডার ওয়াটার সেলফি বা ভিডিও করে দেখেছি। ভিডিওর স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আর যেহেতু এই প্যানেলটি একটি ওএলইডি প্যানেল, এবং এখানে আপনারা পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটার টাচ রেসপন্স বেশ ভালো লেগেছে। অন্যান্য কোয়ালিটিফুল যে ফোনগুলো রয়েছে এর আশপাশের বাজেটের মধ্যে, তারা এর ধারে কাছেও আসতে পারবে না। প্রথমত মনে রাখতে হবে, এই ফোনটি কিন্তু হাই রেঞ্জের একটি ফ্ল্যাগশিপ ফোন, যেটি রিলিজ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যদি আপনারা সার্চ করেন, তাহলে মোটামুটি 90,000 টাকার আশেপাশের প্রাইসটা দেখতে পারবেন, অর্থাৎ অফিসিয়াল প্রাইস। কিন্তু যেহেতু এটি প্রি ওন ডিভাইস হিসেবে বাংলাদেশে ঢুকে গিয়েছে, সেহেতু এই ফোনটি এখন কিন্তু পাচ্ছেন মোটামুটি 22 থেকে 23 হাজার টাকার রেঞ্জের মধ্যে। তো এই রেঞ্জে আসার পরে এরকম কোয়ালিটির ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটি ওএলইডি, পাওয়া আসলে মুশকিল এবং রেয়ার। সেহেতু এই পর্যন্ত যতটুকু বলেছি কোনো প্রবলেম নাই বা খুবই ভালো লেগেছে। এবং হ্যাঁ, ডিসপ্লের ওপরে রাইট সাইডে কিন্তু একটি নোটিফিকেশন লাইট পাবেন, যেটি আপনার নোটিফিকেশনের সাথে সিঙ্ক করে কালার চেঞ্জ করে আপনাকে বুঝিয়ে দেবে যে কোন জায়গা থেকে নোটিফিকেশনটি এসেছে। তো যেহেতু ডিসপ্লে নিয়ে এত কথা বললাম, ডিসপ্লে নিয়ে আরেকটু না বললেই না, সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস লেভেল কিন্তু বেশ ভালো, অর্থাৎ বাইরের আউটডোরে যখন ইউজ করেছি তখনও কোনো বেগ পোহাতে হয়নি, আর ইনডোরে তো প্রশ্নই আসে না। এবার যদি কথা বলি এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে, এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। তো এরপরে আর কোনো আপডেট আসার চান্সেস নাই, কারণ বর্তমানে কিন্তু চলছে অ্যান্ড্রয়েড 14-এর যুগ। কিন্তু সেক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে একটু পিছিয়ে থাকবে এই ফোনটি। এছাড়া এই ফোনটির প্রসেসর ইউনিটে রয়েছে স্ন্যাপড্রাগনের 888
5G প্রসেসর, যার স্পিড এবং যার পারফরমেন্স সম্পর্কে আসলে যত বলবো ততই কম হয়ে যাবে। 888 একটি ফ্ল্যাগশিপ প্রসেসর এবং যার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, এবং এর ক্যামেরা ইউনিটের প্রসেসিং বলেন বা গেমিং প্রসেসিং বলেন, সব কিছুতেই ওয়ান স্টেপ এগিয়ে থাকবে এই ফোনটি। আর এই বাজেট রেঞ্জে কিন্তু বাংলাদেশের বা বাইরের যে কোনো ফোনই এরকম 888 আসলে অফার করছে না। অর্থাৎ যদি 22-23 হাজার টাকা রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে এই ফোনটি কিন্তু প্রসেসরের দিক থেকেও এগিয়ে থাকবে। এবং এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB DDR5 র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং যেটি থাকছে UFS 3.x। আর এর যে 888 প্রসেসরটি রয়েছে সেটি 5 ন্যানোমিটারের আর্কিটেক্ট একটি প্রসেসর, যার পাওয়ার কনজিউমিং খুবই কম, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখান থেকে বেশ ভালো পাবেন। কারণ যেই প্রসেসরের সাইজ আমরা জানি যত ছোট হয়, অর্থাৎ সেই প্রসেসর থেকে আমরা তত ভালো পাওয়ার ব্যাকআপ বা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি। জিপিইউ হিসেবে এই ফোনটিতে রয়েছে অ্যাড্রিনো 660, অর্থাৎ যার গেমিং পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। আর এই ফোনটিতে গেমিং করলে যথেষ্ট পরিমাণ হিট আমি লক্ষ্য করেছি, বাট হ্যাঁ, সেটি ওভার হিটিংয়ের পর্যায়ে পড়বে না, মোটামুটি মেনে নেওয়ার মতন। কারণ আমি টেম্পারেচার চেক করেছি গেমিং করার টাইমে, এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে টেম্পারেচার কতটা থাকে। আর গেমিং পারফরমেন্স যে কোনো গেম হাই রিফ্রেশ রেট বা হাই সেটিংসে খেলতে পারবেন কোনো প্রবলেম বা ট্রাবল ছাড়াই। অলরেডি আমি বেশ কয়েকটা পারফরমেন্স চেক করেছি গেমের, এবং কোনো থ্রটল বা কোনো বাগ কোনো কিছু খেয়াল করিনি। এবং টাচ রেসপন্স যেহেতু ভালো, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 888 প্রসেসর থাকার কারণে গেমিং খুবই স্মুথ পাবেন। আর হ্যাঁ, যদি বাড়িতে এসি থাকে তাহলে তো কথাই নাই। আর যেহেতু বাইরের আউটডোরে ওয়েদার খুবই হট, সেহেতু ফোন কিছুটা হিট হবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, যদি ইনডোর কন্ডিশনে গেমিং করেন বা ইউজ করেন, সেক্ষেত্রে অতটা হিট বা অতটা হটনেস হিটিং জেনারেট হবে না, ইউজেবল থাকে মোটামুটি। এবার আসা যাক এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক, সেটি হচ্ছে এই ফোনের রেয়ার ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা সেকশনে। তো ক্যামেরা সেকশনে রেয়ার প্যানেলে এখানে পাচ্ছেন 3টি ক্যামেরা সেটআপ, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং যার সবার প্রথমে রয়েছে মেইন যে শুটার, সেখানে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, তারপরে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং তারপরেই কিন্তু রয়েছে 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো পেরিস্কোপ লেন্স ক্যামেরা, অর্থাৎ পেরিস্কোপ লেন্স যুক্ত ক্যামেরা, যার পারফরমেন্স দুর্দান্ত পেয়েছি। এবং এর যে পোর্ট্রেট মুড বলেন বা এর ভিডিও ক্যাপাবিলিটি বলেন, সব কিছুই একবারে টপ লেভেল, ইন্ডাস্ট্রি টপ লেভেল বলবো না, কারণ এরই আরও বড় ভাই অলরেডি রিলিজ হয়ে গিয়েছে যাদের ক্যামেরা আরও বেশি স্পেশাল। তো যে কথাটা না বললেই না, এই ফোনটিতে রয়েছে সনি আলফার যে প্রফেশনাল ক্যামেরা সেটিংস, সেই ক্যামেরা সেটিংসের ইন্টিগ্রেশন। অর্থাৎ যারা সনি ক্যামেরা ইউজ করেন, অর্থাৎ সনি ডিএসএলআর ইউজ করেন বা আলফা ক্যামেরা ইউজ করেন, তাদের জন্য এই ফোনের ক্যামেরাটা জোস হতে চলেছে। এবং ম্যানুয়ালি অনেক মুড এখানে দেওয়া রয়েছে, যেই মুডগুলো আপনারা ডিসকভার করতে পারবেন, এবং সেই মুডগুলো যদি ঠিক মতন টুইক করতে পারেন একটু, তাহলে এখান থেকে যে ছবির আউটপুট পাবেন বা ভিডিওর আউটপুট পাবেন, সেটি টপ লেভেল বলা যায়। অর্থাৎ এই বাজেট সেগমেন্টেই চিন্তা করি, আর যেই বাজেট সেগমেন্টেই চিন্তা করি, ক্যামেরা পারফরমেন্সে কোনো রকম কমতি পাবেন না, কোনো রকম কার্পণ্যতা রাখা হয়নি, মানে টপ নচ রাখা হয়েছে। তো মোটামুটি ক্যামেরার স্যাম্পল বা ছবির স্যাম্পল আমি দিয়ে দিয়েছি। তো মেইন যে শুটারটি রয়েছে 12 মেগাপিক্সেলের, সেখান থেকে যথেষ্ট ভালো ছবির আউটপুট পাওয়া যায়, এবং এই ক্যামেরা থেকে কিন্তু আপনারা বেশ স্টেবল ফুটেজও পেয়ে যাবেন। এরপর রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যেটি যথেষ্ট ওয়াইড ছবি তুলতে পারে এবং আলট্রা ওয়াইড ফটোগ্রাফির জন্য বেস্ট, যেখানে কালার একটু বুস্টেড মনে হতে পারে, কিন্তু মোটামুটি ন্যাচারাল ছবি তুলছে। আর এরপর যে টেলিফটো লেন্সটি রয়েছে, অর্থাৎ পেরিস্কোপ লেন্স যুক্ত যে ক্যামেরা সেন্সরটি রয়েছে, সেটির ছবি যথেষ্ট ভালো, বাট একটু জুম করলে ছবির কোয়ালিটি কিছুটা ড্রপ করে। এছাড়া আদারওয়াইজ যদি এই সেন্সর দিয়ে আপনারা পোর্ট্রেট মোডের ছবি তোলেন, তাহলে যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো এজ ডিটেক্ট করে, এবং অবজেক্ট থেকে সাবজেক্টকে বেশ ভালোভাবেই আলাদা করার ক্ষমতা রয়েছে এই লেন্সটির। বাট এই রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে সেখানে বেশ ভালো স্কোর করতে পারবে। কিন্তু যদি আপনারা কম্পেয়ার করে থাকেন S22 আলট্রা, S23 আলট্রার সাথে, তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে এটি একটু পিছিয়ে থাকবে। আর 3টি ক্যামেরা লেন্সের ওপরে যে কোটিংটা রয়েছে, সেটি হচ্ছে সনির সবচাইতে বেটার যে লেন্সের কোয়ালিটি, GST কোটিং রয়েছে। অর্থাৎ
এই কোটিংটা থাকলে মোটামুটি এনডি ফিল্টারের কাজ করে, অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও যদি আপনি ভিডিও বা ছবি তোলেন সেক্ষেত্রে কিছুটা সানলাইট কিন্তু কমিয়ে বা ফ্লারগুলো কমিয়ে ছবি তোলার ক্ষমতা রয়েছে। আর যেহেতু ম্যানুয়াল মোড রয়েছে, টুইক করে নিলে খুবই ভালো আউটপুট এখান থেকে পাবেন। এবার যদি আসি এই ফোনটির ভিডিও ক্যাপাবিলিটি নিয়ে, তাহলে এর মধ্যে কিন্তু সিনেমা প্রো বলে একটা সফটওয়্যার অলরেডি প্রি ইনস্টল রয়েছে, যেটি আলাদা একটি ভিডিও মোড হিসেবে এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলে এই ফোনটি দিয়ে কিন্তু সিনেমাও তৈরি করে ফেলতে পারবেন। अरे कहना क्या चाहते हो? জোকস এপার্ট, সিনেমা তৈরি করতে না পারলেও এখানে যে প্রো মোডটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। যদিও আমি অত একটা ট্রাই করে দেখিনি, বাট ট্রাই করতে গেলে ভিডিও লেন্থ আরও বেশি বড় হয়ে যেত। তো জেনারেলি আপনারা এর রেয়ার প্যানেল থেকে ক্যামেরাগুলো থেকে 4K 30fps এবং 4K 60fps সনি 5 Mark III-র রেয়ার ক্যামেরার ভিডিওর স্যাম্পল নিচ্ছি। ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর স্ট্যাবিলাইজেশন কিন্তু যথেষ্ট ভালো। আমি হাঁটতে হাঁটতে ভিডিও শ্যুট করছি, কিন্তু আসলে ভিডিওতে কোনো শেকনেস বা কোনো কিছু নাই। আর ওভারঅল ভিডিওর কোয়ালিটির কালার অ্যাকুরেসি সব কিছুই বেশ ভালো, অর্থাৎ ন্যাচারাল একটা কালার দেয়। এবং 4K যদি সিনেমা প্রোতে শিফট করেন তাহলে 4K 120fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, একটা প্রবলেম আছে ভাই, যদি ডিরেক্ট সানলাইটে বা আউটডোরে একটু ভিডিও করতে থাকেন তাহলে মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে আপনাকে কিন্তু সিগন্যাল দিয়ে দিবে, অর্থাৎ ফোনটা বেশ হিট হয়ে যায়। যেহেতু আমাদের দেশের ওয়েদার খুবই গরম, আর এই ফোনটি নর্মালি আমাদের দেশে আসলে ভাই অফিসিয়ালি লঞ্চ হয় নাই, কারণ আমাদের দেশের যে হটনেস, সেই হটনেসের সাথে এর হটনেসের পারফরমেন্স ঠিকঠাক চলে না। कंट्रोल कंट्रोल বেশ গরম হয়ে যায় এবং ভিডিও থামাতে হয়। ঠান্ডা হওয়ার পরে আবার ভিডিও করতে পারবেন। এটা সনির যে ডিএসএলআর ক্যামেরাগুলো রয়েছে বা আলফা ক্যামেরা রয়েছে ওইগুলোরও ভাই এই সেম প্রবলেম বাংলাদেশে ফেস করতে হয়। আর এর ফ্রন্টে যে ক্যামেরাটি রয়েছে এটি 8 মেগাপিক্সেলের একটি শুটার। তো এর ছবির স্যাম্পল আমি দিচ্ছি, যেটি 8 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি ডিসেন্ট ছবি তুলতে পারে, মোটামুটি আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবে। এবং এর ফ্রন্ট ক্যামেরা থেকে আপনারা 180p-তে মোটামুটি 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এই লেন্সটাতে কিন্তু 5 অ্যাক্সিস ইআইএস অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক দুইটারই স্ট্যাবিলাইজেশন সিস্টেম রয়েছে। আর পেছনের সাইডে যেটি রয়েছে সেখানে কিন্তু আপনারা ইআইএস এবং ওআইএস দুটি স্ট্যাবিলাইজেশনের সাপোর্ট পাবেন, অর্থাৎ ভিডিও যথেষ্ট স্ট্যাবিলিটি পাচ্ছে এবং ভিডিও স্ট্যাবল ফুটেজ আপনারা নিতে পারবেন এই ক্যামেরাটি থেকে। তো ক্যামেরার দিক থেকে ভাই অসাম ক্যামেরা, আমি কোনো কমতি পাইনি বা ঘাটতি লক্ষ্য করিনি। ক্যামেরার দিক থেকে আপনাকে 100% স্যাটিসফাই করবে এই ফোনটি। এবার কথা বলবো এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। সনির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে কোনো কিছু আসলে বলার প্রয়োজন নাই, কারণ ইন্ডাস্ট্রির টপ লেভেলের সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে সনির প্রোডাক্টগুলো। আমরা একটা সময় সনির যে ওয়াকম্যান রয়েছে সেই ওয়াকম্যান কানে দিয়ে গান শুনতাম, সেই যুগটা আসলে চলে গিয়েছে। তো সনি কিন্তু তাদের সেই ওয়াকম্যান যুগের যে সাউন্ড কোয়ালিটি এবং এখনকার যে আধুনিক সাউন্ড কোয়ালিটি দুইটার ইন্টিগ্রেশন সবসময় রেখেছে। তো সাউন্ড কোয়ালিটিতে কোনো কমতি আমি পাইনি। এখানে স্টেরিও সাউন্ড আউটপুট রয়েছে এবং এরই সাথে রয়েছে কিন্তু ডাইনামিক ভাইব্রেশন ফিডব্যাক। তো এই ফিডব্যাকের কারণে আসলে আলাদা লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি এনজয় করতে পারবেন। এবং যেহেতু এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন, সেহেতু আসলে সাউন্ড কোয়ালিটি বলেন বা ওয়্যার্ড যে হেডফোনগুলো রয়েছে বা ওয়্যার্ড যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলো দিয়ে মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স ভাই আলাদা লেভেলের। নস্টালজিয়া একটা ফিলিংস রয়েছে। যারা আসলে তারের হেডফোন ইউজ করেন তাদের জন্য আসলে ভাই এটা অন্যরকম একটা ইমোশন, এটা বলে বোঝানো যাবে না। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখনও এই TWS এর যুগে বা আধুনিক ওয়্যারলেসের যুগে কারা কারা ওয়্যার্ড হেডফোন বা ওয়্যার্ড ইয়ারফোন ইউজ করছেন। এবং প্রফেশনাল ভিডিও মোডের জন্য কিন্তু আসলে ওয়্যার্ড ইয়ারফোনের তুলনা নাই, জুড়ি নাই। এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ক্রিপস এবং লাউড রয়েছে, কোনো কমতি আমি খেয়াল করিনি। আর ফিডব্যাক যথেষ্ট ভালো। এবার আসা যাক এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে। যেহেতু এই ফোনটি একটি 5G ফোন এবং এতে রয়েছে ওয়াইফাই 6-এর ডুয়াল ব্যান্ডের সুবিধা, এছাড়া NFC চিপ সহ যত ধরনের সেন্সর আসলে মোটামুটি প্রয়োজন হয় সব ধরনের সেন্সর এতে দেওয়া রয়েছে। এবং স্পেশাল আরও একটি সেন্সর হিসেবে যদি পেছনে ব্যাক প্যানেলে দেখেন, ফ্ল্যাশের পাশেই কিন্তু একটি কালার ক্যালিব্রেশন সেন্সর রয়েছে, যেটি দিয়ে ছবি তোলার সময় কালারটাকে ক্যালিব্রেট করা হয়, অর্থাৎ আউটডোরে কী কালার রয়েছে সেটিকে সেন্স করে সেই ধরনের ছবির আউটপুট আপনাকে দিয়ে থাকে। এবার কথা বলতে হবে এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে
4500 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ব্যাকআপ যথেষ্ট বেটার এবং আমি ফুল ডে এর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং স্ক্রিন অন টাইম মোটামুটি 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি। তো সেহেতু বুঝতেই পারছেন বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। আর যেহেতু 5nm এর আর্কিটেক্ট একটি প্রসেসর এতে দেওয়া হয়েছে এবং ওএলইডি ডিসপ্লে রয়েছে, সেহেতু এর ব্যাটারির ফিডব্যাক বা ব্যাটারি আউটপুট খুবই ভালো রয়েছে। ব্যাটারি খুবই কম কনজিউম করে, যার কারণে এর ব্যাটারি নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এবং এই ফোনটিতে 30 ওয়াটের পিডি ফাস্ট চার্জিং সাপোর্ট করার কারণে ফুল চার্জ হতে মোটামুটি 50 থেকে 55 মিনিটে ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে। আর এই ফোনটির সাথে যে চার্জারটি দেওয়া থাকে, যদিও প্রি ওন ডিভাইসের সাথে চার্জার কিছুই আসে না ভাই, জাস্ট সেফ ফোনটা আসে। কিন্তু যদি পারফেক্ট চার্জার দিয়ে চার্জ করেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন, আবার সেক্ষেত্রে চার্জ হতেও কিন্তু কম সময় লাগবে। সে তো আমার সাজেশন থাকবে আপনারা মোটামুটি বাজারে যে চার্জারগুলো বেশ ভালো, যেমন কিছু চার্জার রয়েছে আমি নাম বলে দিচ্ছি। অ্যাঙ্কারের চার্জারগুলো সবচেয়ে বেটার পারফর্ম করে এর ক্ষেত্রে, অর্থাৎ মোটামুটি 30 ওয়াটের অ্যাঙ্কারের চার্জার দিয়ে চার্জ করলে চার্জও খুব দ্রুত হবে এবং চার্জের ব্যাকআপও কিন্তু খুব ভালো পাবেন। এই ফোনটিতে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। তো আসলে ওয়্যারলেসলি চার্জ আমরা কয়জনই করে থাকি, তারপরেও এখনকার যুগে অনেকে আশা করেন যে এই টাইপের একটি ফোন থেকে ওয়্যারলেস চার্জিং আশা করা যায়। তো এইটাও একটা ব্যাক সাইড হিসেবে আমি রাখবো এই ফোনটির। তো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা এখনও চিন্তা করছেন যে আসলে আমি তো গেমিং করি প্রচুর বা প্রচুর প্রেশার দেই ফোনে, তাদের ক্ষেত্রেও বেশ ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো ব্যাটারি নিয়ে আসলে কোনো চিন্তা করার দরকার নাই। আর যেহেতু চার্জ হতেও খুব বেশি সময় লাগছে না এবং পিডি 30 ওয়াটের যে কোনো চার্জার দিয়ে চার্জ করলে খুব দ্রুত চার্জ উঠে যাবে। আমার ইউনিটের ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 55 মিনিটের মতন সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রেও হয়তো এরকমই সময় লাগার কথা। তো বন্ধুরা, এবার যদি কনক্লুশনে আসি যে এই ফোনটির খারাপ দিকগুলো কি কি বা কেন কেনা উচিত বা উচিত হবে না। প্রথমত, এই ফোনটি যা যা অফার করছে এই 22 থেকে 23 হাজার টাকা রেঞ্জের, এটি এই সেগমেন্টের অন্য কোনো ফোন আপনাকে অফার করবে না। আর যেহেতু এটি একটি প্রি ওন ডিভাইস, সেহেতু কিছু জিনিস মাথায় রেখে অবশ্যই কিনতে হবে। এই ফোনটি দেখে শুনে বুঝে নিতে হবে কোনো প্রবলেম আছে কিনা বা ফোনটি আগে থেকে অনেক বেশি ইউজড হওয়া কিনা, সব কিছু দেখে শুনে নিলে বেশ ভালো একটি ডিল। আর এই বাজেট রেঞ্জে আসলে ভুল ধরার মতন সেরকম কোনো সাইট আমি দেখি না। বাট যতটুকু খারাপ লেগেছে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, তারা হয়তো ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা দিতে পারতো। এবং আরও একটি যে বড় কথা, সেটি হচ্ছে গ্রিন লাইন ইস্যু। এর ছোট ভাই যেটি ছিল অর্থাৎ 5 Mark II, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন লাইন ইস্যু দেখা দিচ্ছিল এবং যার কারণে ওই ফোনটি আমি রিভিউ করিনি। আমি এনেছিলাম ফোনটি, ইউজ করেছিলাম এবং যত গ্রিন লাইন ইস্যু দেখলাম তারপর ভাই আর মন চাইলো না যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, 5 Mark III ক্ষেত্রে আমি কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু সেরকম দেখি নাই। একটা কি দুইটা ডিভাইসে এরকম হয়েছে, বাট সেটা অন্য কোনো কারণে হইতে পারে। আর যেই মডেলে গ্রিন লাইন ইস্যু প্রচুর পরিমাণে থাকে সেই মডেলটা আসলে মানে প্রচুর গ্রিন লাইন ইস্যুর সমস্যা থাকে। এই ফোনটাতে সেরকম কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায় নাই, আমি দেখি নাই। আশা করি ইন ফিউচার গ্রিন লাইন ইস্যু নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তাছাড়া যদি ডিসপ্লের কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি, চার্জ ব্যাকআপ, প্রসেসরের পাওয়ার সব কিছু নিয়ে কথা বলি, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে এই বাজেট রেঞ্জে। তারপরেও আপনাদের বিবেচনা করতে হবে, যেহেতু প্রি ওন ডিভাইস, এই ডিভাইসটির কোনো প্রবলেম হলে, কোনো কম্পোনেন্ট নষ্ট হলে ভাই পাইতে কষ্ট হবে। আর তারপরের বিষয় হচ্ছে 2024 সালে এসে যদি অ্যান্ড্রয়েড 13কে কনসিডার করতে পারেন তাহলে আর কোনো কথা নাই, তাহলে এই ফোনটি চোখ বন্ধ করে অনায়াসে নিতে পারেন। আর হ্যাঁ, যারা ক্যামেরা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, যারা ক্যামেরা সেন্ট্রিক মানুষ, ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ফোন ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটি ভাই সত্যি অস্থির এবং অসাম। আর ক্যামেরার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, তাদের জন্য এক্সপেরিমেন্টাল অনেক কাজ তারা করে দেখাতে পারবে। আর ওভারঅল যদি আপনার মনে হয় যে না, এই ফোনটা আসলে এই বাজেটে আমাকে যা যা চাচ্ছি তা তা অফার করছে না, তাহলে ভাই নেওয়ার দরকার নাই। কারণ এই ফোনের ডিসপ্লের ওপরের সাইডে এবং নিচের সাইডে বেশ মোটা ব্যাজেল দেখতে পারবেন বা চিন দেখতে পারবেন, যেটা আসলে এখনকার যুগে এসে বেশ বেমানান। আর হ্যাঁ, ডিসপ্লের কোয়ালিটি থাকছে ওএলইডি ডিসপ্লে, সেহেতু ডিসপ্লের কোয়ালিটিতে কোনো কমতি পাবেন না। এবং এই ডিসপ্লেটিতে মুভি দেখে বা মুভি কনজিউমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই জোস, আমি নিজে দেখেছি। আর যেহেতু স্টেরিও সাউন্ড ওয়াও লেভেলের, সেহেতু আপনারাও আশা করি এখান থেকে বেশ ভালো অ্যাডভান্টেজ নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ফোনের রিভিউ বা এই ধরনের টেক রিলেটেড ভিডিও সবার প্রথম আপনার বাড়িতে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।